কথা বলবো ক্যাপাসিটর গুরুত্বপূর্ণ কয়েকটা সৃজনশীল। এর মধ্যে প্রথমে যেটা আমি করাবো সেটা হচ্ছে একটা ক্যাপাসিটর আঁকি আমরা, রাজশাহী বোর্ড 17। এটা রাজশাহী 17তে আসছে। তো এখানে তিনটে ধারক দেওয়া আছে, একটা 244 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে কি 4 মাইক্রোফ্যারাড। এটা যদি C1, এটা C2, এটা C3। আর এখানে কত ভোল্ট দেওয়া আছে? 12 ভোল্ট। এই একটা সৃজনশীল আমরা দেখতে পাচ্ছি যে C1, C2, C3 রাজশাহী বোর্ড 17, ঠিক আছে। দুইটা বোর্ড কোশ্চেন সলভ করব আর একটা সাধারণ সৃজনশীল আলোচনা করব। এই তিনটা যদি তোমরা দেখো ইনশাল্লাহ ক্যাপাসিটর নিয়ে আশা করি কোনো সমস্যা থাকবে না, মনোযোগের সাথে করবে। প্রথমে দুইটা বোর্ড দেখাবো, তারপরে অন্য একটা সমস্যা আলোচনা। এই যে ক্যাপাসিটর তিনটা উল্লেখ করা আছে, এটা কোন সমবায় সংযুক্ত? শ্রেণী সমবায়। এটা বুঝতে কোনো সমস্যা আছে? শ্রেণী সমবায় সারা, এটা কি শ্রেণী সমবায় আছে, ঠিক আছে। চিত্রের মধ্যে উদ্দীপক সব চিত্রের মধ্যে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে গ নাম্বার, সমবায়টিতে সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো। সমবায়টিতে গ নাম্বার প্রশ্ন, সমবায়টিতে সঞ্চিত শক্তির পরিমাণ। গ নাম্বার তোমরা লিখে ফেলাও, সমবায়টিতে সঞ্চিত শক্তির পরিমাণ, সঞ্চিত শক্তির পরিমাণ আমরা নির্ণয় করব, ঠিক আছে। ঘ নাম্বারে বলছে যে সর্বোচ্চ সঞ্চিত শক্তি পেতে উদ্দীপকের সমবায়টিকে কীরকম পরিবর্তন করা প্রয়োজন বা কীরকম পরিবর্তন করতে হবে সর্বোচ্চ শক্তি। অর্থাৎ গ নম্বরে বলা আছে সঞ্চিত শক্তি, ঘ নম্বরে সর্বোচ্চ সঞ্চিত শক্তি। কথা মানে ভাষা যাই থাকুক না কেন, মানে এই দুইটি হচ্ছে মূল কথা। সঞ্চিত শক্তি নির্ণয় করতে হবে, আর একটা সর্বোচ্চ সঞ্চিত নির্ণয় করতে গেলে একটু প্রশ্নগুলো ভিন্ন আসতে পারে, যে সময়টিকে কীরূপ পরিবর্তন করতে হবে, বা অনেক সময় এটা তো ডিরেক্টলি সবই সমান শ্রেণীতে আছে, দুইটা যদি প্যারালালে থাকে তখন একটু ভিন্ন বলে, যে একটাকে যদি এইটা নেই বা একটাকে যদি বন্ধ করে দেই, যাই বলুক না কেন ভাষা যদি তুমি বুঝতে পারো, নিয়ম নির্ণয় নিয়ম সবই এক। তা আমরা প্রথম দেখব গ নম্বরে সঞ্চিত শক্তি কিভাবে নির্ণয় করে। সঞ্চিত শক্তি নির্ণয়ের সূত্র কি? ইউ সমান হাফ সি ভি স্কোয়ার। এখন CS হবে না CP হবে সেটা আমরা পরে দেখব, আস্তে আস্তে দেখতেছি। তাহলে ইউ সমান হাফ কি সি ভি স্কোয়ার। তো এখানে ভি এর মান কত? 12, ঠিক আছে। তাহলে সি কত? সি হচ্ছে তুল্য ধারকত্ব। তুল্য ধারকত্ব এখন দেখবো একটা কোন সমবায় আছে? শ্রেণীতে। তাহলে আমরা শ্রেণীতে হিসাব করি। শ্রেণীতে লেখো, শ্রেণী মানে কি? CS, 1/CS। 1/CS সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, 1/2, 1/4, 1/4। এখানে একটা ইনভার্স দিয়ে দেব, কত আসে? 2 2 4 1 নাকি? এটা আসছে কিসে? ভোল্টে। এটা কি মাইক্রোফ্যারাডে বসানো যাবে? যাবে না। তাহলে এটা ফ্যারাডে নিতে হবে। যদি তুল্য ধারকত্ব বলতো, যদি প্রশ্ন বলতো তুল্য ধারকত্ব কত, এইটা আনসার, কোনো সমস্যা ছিল না। এরপর যদি তুমি ফ্যারাডেও নিতা সেটাও আছে, এটাও লিখতে পারবা। কিন্তু যখনই বলছে যে সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তির একক জুলে নিতে হবে, আর এইটা আছে ভোল্টে। তাহলে ভোল্ট এবং জুল দুইটাই এসআই একক, আর এখানে মাইক্রোফ্যারাডে আছে, তাই এটা ফ্যারাডে নিয়ে নিতে হবে। ফ্যারাডে মানে কত? 10⁻⁻⁻⁶
1 × 10⁻6 ফ্যারাড বসাই দিই আমরা। খুবই সহজ প্রবলেম। বারো 144, 144 অর্ধেক 7.2 × 10⁻5 জুল আসবে সম্ভবত। এটি আনসার শেষ। এই তো গ নাম্বার। এখন গ নাম্বারে সাধারণত দুইটা কোশ্চেনই আসবে ধারকত্বের ক্ষেত্রে। গ নাম্বারে দুইটা কোশ্চেন আছে। আচ্ছা, তোমরা যখন 9, 10-এ রোধের অঙ্ক করছো, রোধের কয়টা প্রশ্ন ছিল গ নাম্বারে বলো? দুইটা কোশ্চেন। হয় বলছে তুল্য রোধ নির্ণয় করো, নাইলে বলছে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। এর বেশি কিছু নির্ণয় করতে বলছে? এইরকম এখানেও হয় বলবে সঞ্চিত শক্তি নির্ণয় করো, না হয় বলে তুল্য ধারকত্ব নির্ণয় করো। আর এর সাথে অতিরিক্ত একটা আসতে পারে যে চার্জ নির্ণয় করো। মানে সাধারণত এগুলোই আসে। যদি খুব না পেঁচে তাহলে আমরা চার্জ নির্ণয় করাটা পরবর্তীতে দেখব। তো এখন বলছে সর্বোচ্চ শক্তি পেতে উদ্দীপকের সময়টা কি রকম পরিবর্তন করতে হবে। ওই যে বলছিলাম এইটা কি শ্রেণীতে ধারকত্ব বেশি না সমান্তরাল ধারকত্ব বেশি? তাহলে এখানে সব সমানুপাতিক সম্পর্ক। সব কি সম্পর্ক? সমানুপাতিক। তার মানে যা সি এর তুল্যরোধ যার বেশি হবে, সেক্ষেত্রে সঞ্চিত শক্তিও কি? তাহলে সমান্তরাল সঞ্চিত শক্তি বেশি। সমান্তরাল সঞ্চিত শক্তি তুল্য ধারকত্ব বেশি, তাই সঞ্চিত শক্তিও কি বেশি। তাহলে আমরা লেখো সমান্তরালে বিবেচনা করে পাই, সাজিয়ে পাই লেখা লাগবে না, সমান্তরাল বিবেচনা করে পাই লেখা। হ্যাঁ, কারণ এখানে স্পেশালাইজড করে নাই। অনেক সময় স্পেশালাইজড করতে বলে, সেটা আলাদা বিষয়। তাহলে যদি চিন্তা করি তাহলে C1 + C2 + 2 + 4 + 4 10 মাইক্রোফ্যারাড। ওই একই অবস্থা, 10 × 10⁻6 ফ্যারাড। এটা আমরা এখানে ঘ নাম্বার বসাবো। 1/2 × 10 × 12²। এটাকেও 7.2 × 10⁻5 জুল লেখা যায়। এটি -5ই রাখো, কারণ তোমাদের পাওয়ারে ঝামেলা আছে, তোমাদের পাওয়ারে সমস্যা আছে। তোমাদের পাওয়ারে না, মানে গাণিতিকের পাওয়ারগুলো বুঝতে তোমাদের সমস্যা আছে। তোমাদের পাওয়ার আছে এটা আমি জানি, কিন্তু গাণিতিকের পাওয়ারগুলো কি 10⁻4 বড় না 10⁻5 বড়? এইটা চিন্তা করতেই সময় লাগবে। আর 10⁻4 বড় না 10⁻5 বড়? 10⁻5 বড়, আর 10⁻4 বড়। ঠিক আছে? তাহলে এইটা যদি তুমি 7.2 লেখো, তাহলে এটা 10⁻4 লিখতে হবে। তার আগেরটাও শ্রেণী সমবায় 10⁻4 আসে, আর সমান্তরাল 7.2 আসে। 7.2 আসে, -5। তাহলে এখানে যদি পয়েন্টটা দিয়ে একই পাওয়ারটা একটু চেঞ্জ করে দিলে তোমাদের বিবেচনা করতে কষ্ট হয়ে যাবে। তার থেকে এরকম রাখলে সুবিধা। তাহলে অর্থাৎ সর্বোচ্চ শক্তি পেতে সমবায়টিকে লেখো, অর্থাৎ সর্বোচ্চ শক্তি পেতে সমবায়টিকে সমান্তরালে সংযোগ করতে হবে। অর্থাৎ সর্বোচ্চ শক্তি পেতে সমবায়টিকে সমান্তরালে সঞ্চিত করতে হবে। ঠিক আছে? এখন কি করা যায়? এখন একটু সাজাবো কিভাবে? তুমি সবাই সাজাতে পারবা? সমান্তরাল সাজাও তো, সাজাতে হবে। এখন এইটা সাজাইতে পারবো তোমরা? তোমাদের যদি বলে যে ক্যাপাসিটিগুলো পুনর্বিন্যস্ত করে দেখো, মানে চেষ্টা করছি, এটা সাজাতে পারবো? হ্যাঁ, বিভিন্নভাবে সাজান দেয়। তোমরা পিরিয়ডে মানে ইসের মতো করে, বেলনের মতো করে সাজাতে পারো, এভাবে চতুর্ভুজে দিয়েও সাজাতে পারো। হ্যাঁ, কুমিল্লা 2019-এর কোশ্চেনটা দেখবো ক্যাপাসিটির উপরে। এখানে তোমরা ভুলে 3টা ক্যাপাসিটর রাখতে পারো, আর যদি ভুল না করো তাহলে 2টা রাখতে পারো।
ভুলে 3টা ক্যাপাসিটর আঁকা যায় না? দুইটাই ভুলে 3টা আঁকা যায়। এটা কি ক্যাপাসিটর? কোষ। বলতে পারবো যে কোষ আর ব্যাটারির মধ্যে পার্থক্য কি? কি বলো? কোষ হচ্ছে একটা সিঙ্গেল, আর অনেকগুলো কোষের সমন্বয়ে একটা ব্যাটারি হয়। অনেকগুলো কোষের সমন্বয়ে একটা ব্যাটারি হয়। এইটা কিভাবে সংযুক্ত আছে? উদ্দীপকে এইটাই বোঝাইছে যে চিত্রে দুইটা ধারককে সমান্তরালে সংযুক্ত করা হলো। প্রত্যেকটা ধারকত্ব হচ্ছে কত? 600 পিকোফ্যারাড, পিএফ। আবার বিএফ চিন্তা করো না, পিএফ 600 পিকোফ্যারাড। পরবর্তীতে C1 যেটা, এটা সম্ভবত C1 একটা হলেই হয়, এটা C2। হ্যাঁ, C1 C2 সমান আপাতত প্রথম কাজ করছে। পরবর্তীতে করছে কি, C1 এর মধ্যে কাগজ ঢুকাই দিয়েছে। কাগজ ঢুকাই দিলে ধারকত্ব পরিবর্তন হবে না? হবে না। কেন কাগজের মান, কাগজ কেন পরিবর্তন হবে? কারণ কি এর মান ভিন্ন হয়ে যাবে। কি এর মান দেওয়া 3.5। কি এর মান কি 3.5? একক কি? সুমে বলে একক কি? কে এর একক কি? কেন একক নাই? কে সমান কি? এপসিলন ভাগ এপসিলন নট। এই জন্য করে কোনো একক থাকবে না, ঠিক আছে? অর্থাৎ এমন একটা কাগজ ঢুকাইছে যার তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? 3.5। ঠিক আছে, এই শেষ। বাকি যে উদ্দীপক যা আছে এটা বলবো না, এটা তোমরা পড়লেও বুঝবে, না পড়লেও বুঝতে পারবা। প্রশ্ন বলছে কি, ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল নির্ণয় করো। গ নম্বর কোশ্চেন দেখো, ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল নির্ণয় করো। ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল ঘ নম্বরে। ঘ নম্বরের কোশ্চেনটা যেটা বুঝাইতে চাইছে সেটা হচ্ছে কাগজ ঢুকানো এবং কাগজ ছাড়া সঞ্চিত শক্তির কোনো পরিবর্তন হবে কিনা। এই অর্থাৎ কাগজ ঢুকাইলে, এক ধরনের কাগজ ঢুকাইলে অবশ্যই তো শক্তি চেঞ্জ হয়ে যায়, তাই না? সেইটা কি হবে এইটা। অর্থাৎ প্রশ্নটা লেখো, ধারক দুটিতে কাগজ ও পাত প্রবেশ করানোর পর, কাগজ ও পাত, অথচ অবশ্যই ছিল পাত ও কাগজ। প্রশ্নটা একটু আছে, সমস্যা নেই। পাত তো আগেই আছে, এখন যদি কাগজ প্রবেশ করায়, তবে সঞ্চিত শক্তির কিরূপ পরিবর্তন হবে? এক কথা লেখো, কাগজ ও পাতের ক্ষেত্রে সঞ্চিত শক্তির কিরূপ পরিবর্তন হবে। এই আমরা গ নাম্বার সলভ করব, খুবই সহজ। প্রতিটি পাতের ক্ষেত্রফল চাইছে, ক্ষেত্রফল নির্ণয় করব। কি নির্ণয় করব? এ। কোন সূত্র থেকে? এখানে কেটা লাগবে না, কারণ তোমার কে তো পরে আসছে। হ্যাঁ, কে যদি আলাদা সূত্র হয়, আলাদা গাণিতিক সমস্যা, তখন তুমি কে চাইলে বসাইতে পারো। এখানে কের মান অন ধরতে পারো, কারণ কাগজ পরে বসানোর কথা বলা আছে। কাগজ শুধু ঘ নাম্বারের জন্য, কাগজ শুধু কি ঘ নাম্বারের জন্য, বুঝছো? তাহলে কি বের করতে হবে আমাদের? ও আচ্ছা, একটা দূরত্ব লাগবে না? এই তো দূরত্ব বলা আছে উদ্দীপক, ওই যে বলছি, বাকিটা বলবো না, তোমরা পড়লেই বুঝতে পারবা। পাত দুইটির প্রত্যেকটা পাতের ব্যবধান হচ্ছে 0.5 সেন্টিমিটার। অর্থাৎ এই দুইটার মধ্যে না, এইটার মধ্যে, এই দুইটার মধ্যে না, না, এই ব্যবধানটা 0.5। এইটা কোন সূত্র? সেইখানে যাও, তাহলে বুঝতে পারবা কোন সূত্র। সমান্তরাল পাত ধারকের যে রাশিমালাটা পড়ছো সেইটা, বুঝতে পারছো? সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে যেটা। সো এইটা ডিটা কিসে নিতে হবে? মিটারে নিতে হবে, তাই না? কত দিয়ে ভাগ? 100 দিয়ে ভাগ, বা 1000 মানে 10 - 10 দিয়ে কি গুণ, তাই না?
অ্যাবসলিউট নোটের মান কত? 8.854 ইন্টু 10 টু দি মাইনাস, এককটা কি? কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। আর সি এর যে ধ্রুবকের মান হচ্ছে, ধ্রুবকের এককটা নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এই যে ঝামেলা এইখানেই বাঁচবে পরীক্ষার হলে। তুমি কুলম্ব ধ্রুবকের মান আর এই যে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতার একক আউলেই ফেলাবা, কিন্তু এইখানে যেটা ওইখানে তার উল্টোটা, এটা মনে রাখতে হবে। কারণ কার উল্টো কি এটা তোমার বিষয়, তুমি মনে রাখবা। সি এর মান কত? সি এই যে পিকোফ্যারাড 10 টু দি পাওয়ার মাইনাস 12 ফ্যারাড হয়ে গেছে। (8.854 ইন্টু 10 পাওয়ার মাইনাস 12) শেষ। 0.34 সম্ভবত আসবে মিটার স্কয়ার। ঠিক আছে, বুঝছো? একটা প্রবেশ করছে আর একটা তো করাই নাই। হ্যাঁ, আগেরটার মান আগেরটাই থাকবে। কারণ এইবার ধারক তো বলছে, এখানে উদ্দীপকে স্পষ্ট বলছে সিয়নের মধ্যে, বলে না যে উভয় ধারকে, বুঝতে পারছো? সিয়নের মধ্যে শুধু। তো আমরা ঘ নাম্বারে যাব। ঘ নাম্বারে আমি একেবারে ভাঙ্গাইয়া গুড়ি গুড়ি করে তারপর বুঝাই দিই। লেখো যে পাতের ক্ষেত্রে সঞ্চিত শক্তি নির্ণয়, তাহলে বুঝতে সুবিধা হবে না। পাতের ক্ষেত্রে পাতের ক্ষেত্রে কি? পাতের ক্ষেত্রে সঞ্চিত শক্তি ইউ সমান কি? হাফ সি। সি পি দেব না ভি দেব? দেখি কে বলতে পারে, ধরে চাপাই দাও। সি পি দেব না সি ভি দেব? সি পি, কারণ বর্তমানে তারা কোন অবস্থায় আছে? প্যারালাল আছে। তাহলে আমাকে সিপি নির্ণয় করে আসতে হবে। সিপি কত? C1 প্লাস C2। তো C1 এর মান 600 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 প্লাস 600 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। হ্যাঁ, আসবে মনে হয় 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, 6 6 12, 1200। 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ফ্যারাড লিখলেই হয়। তুমি এটা 12 লিখে 10 মাইনাস 10 ফ্যারাডও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমার এইটা কত? এইটাতে কি দিচ্ছি? এটা কত? 200 ভোল্ট। হাফ ইন্টু 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ইন্টু ভি স্কোয়ার। অতদূর যে বসছে এদিকে আগাই বসো, ফ্যানের গরম লাগবে তো। দীপা আগাও ভিতরে, তোমার বসে বসো। ওইটা ঠিক আছে, বুঝছো? এটা কিসের ক্ষেত্রে আসছে? পাতের ক্ষেত্রে সঞ্চিত শক্তি, অর্থাৎ পাতের ক্ষেত্রে কোনো কিছু পরিবর্তন হয় না, যেভাবে আছে সেভাবে সঞ্চিত শক্তি।
কত আসে 10 টু দি মাইনাস 5 2.4 ইন্টু 10 টু দি মাইনাস 5 জুল। এখন যেটা অঘটন ঘটবে সেটা হচ্ছে যে কাগজ প্রবেশ করানো ফেলাইয়া এইটা একটা ঝামেলা পাকাইছে। কাগজের ক্ষেত্রে আলাদা করে সঞ্চিত শক্তি হিসাব করতে হবে। তাহলে কাগজের ক্ষেত্রে কাগজ ঢোকানোর ফলে কি পরিবর্তন হবে? শুধু কি পরিবর্তন হবে? শুধু সিওনের এই মানটা চেঞ্জ হয়ে যাবে, কারণ কাগজ ঢুকেছে কার মধ্যে? শুধু সিওনে। তাহলে সিওন বের করবো কিভাবে আলাদাভাবে? কোন যে হ্যাঁ রাইট, C1 প্রাইম বের করব এপসাইলন নট KA ভাগ ডি, এই সূত্র দিয়ে। বুঝছো? কাগজ প্রবেশ করে ফেলাইছে, ধারকত্ব পরিবর্তন হয়ে যাবে। কত আসে দেখো, 8.854 ইন্টু 10 পাওয়ার মাইনাস 12 ইন্টু 3.5 ইন্টু 0.34 ভাগ হচ্ছে ডি এর মান কত? 0.5 ইন্টু 10 টু মাইনাস 2। এই যদি আয় কোনো বোর্ডে, তা স্টুডেন্টরা তো A+ পাইবেই ফিজিক্সে। কত? 2.1 ইন্টু 10 টু দি মাইনাস 9 ফ্যারাড আসছে, ডিরেক্ট ফ্যারাড। এটা কেন মাইক্রোফ্যারাড লিখবো না? এইটা তো মাইক্রোফ্যারাডে ছিল, পিকোফ্যারাডে ছিল, এটা কেন পিকোফ্যারাডে লিখবো না আমরা? এগুলো সব এসআই এককে বসাইছি আমরা, ঠিক আছে? সব এসআই এককে। তাহলে এখানে বসাবো আমরা 2.1। ব্যাস, খুবই সহজ প্রবলেম। কত এসে কত এসে আসো কেন? অস্ত্র ছাড়া যুদ্ধক্ষেত্রে যাওয়া যে ধরনের বোকামি, ক্যালকুলেটর ছাড়া ফিজিক্স পড়তে আসো একই ধরনের বোকামি। 2.7 ইন্টু 10 টু দি মাইনাস 9। থ্যাংক ইউ আবিদের, অ্যান্সার ঠিক আছে। 2.7 ইন্টু 10 টু দি মাইনাস ফ্যারাড। এই এখানে বসাবো 2.7। আমার কত উপকার দেখছো, কোনো কিছু পরিবর্তনই করা লাগে না। হ্যাঁ, এটার সিপি ইউ প্রাইম দিয়ে দাও, আর এটার সিপি প্রাইম দাও, এটারও সিপি প্রাইম দাও, ব্যাস। এটা নতুনটা, ওই যে কাগজ প্রবেশ করানোর পরে ধারকত্ব কি চেঞ্জ হয়ে গেছে। আগে হয়েছিল কত? 2. এইটার সে কত? না এটা তো চেঞ্জ হয়েছে 5.4 ইন্টু 10 টু দি মাইনাস 5 জুল। তাহলে ধারকত্ব পরিবর্তন হয়েছে, সঞ্চিত শক্তি পরিবর্তন হয়ে গেছে। তাহলে সেটা কত? এইটা মাইনাস আগেরটা, এইটা মাইনাস আগেরটা, এইটা। এখন এখানে বলছে, শোনো প্রশ্ন, এই ঘনাম্বার নিয়ে তোমরা যে ঝামেলা, কিরূপ পরিবর্তন হবে ডিরেক্টলি বলে দিয়েছে। পরিবর্তন দ্যাট মিনস বিয়োগফল, পার্থক্য। কিন্তু তুমি যদি বলো যে ইউ প্রাইম ভাগ ইউ সমান কত আসছিল আগেরটা? 2.4 মাইনাস 5 ভাগ 5.4 ইন্টু 10 টু মাইনাস, ভাগাকারে দেখাইও যদি বলো যে এত গুণ হবে, সেটাও বলা যায়।
বা যদি সরাসরি বিয়োগ করে দেখাও, এখানে সলিউশনে বিয়োগ করে সরাসরি দেখাইছি, বিয়োগ করে দেখানোটাই সবচেয়ে বেটার হয়, কারণ ভাগটা তোমরা অনেক সময় পরিবর্তন করতে ঝামেলায় পড়বা। বুঝছো? প্রশ্ন যেভাবে আসুক না কেন, এই হচ্ছে আনসার। আর কোনো সমস্যা আছে? এটা মিম কোনো কোশ্চেন আছে থাকলে বললো। এই জগতে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে কলিগদের ছেলে মেয়ে পড়ানো। যদিও বাবা আমার কলিগ না, কিন্তু একই পেশায় তো আমরা জব করি, এটা খুবই প্যারা। কারণ পথে ঘাটে দেখা হয়, পরিচিতদের পড়ানো খুব কষ্ট বেশি। কোনো কোশ্চেন আছে এখানে? এই যে দুইটা প্রশ্ন সলভ করলাম, এরপরে আমরা একটু অন্য ধরনের একটা প্রশ্ন সলভ করব। আমার এক চাচা আছে, বলে একটু অন্য ধরনের একটু কথা বলবো। আমি আচ্ছা বল, সমস্যা নেই। তো আমরা একটা অন্য ধরনের একটা প্রশ্ন সলভ করব। এটা একটা ক্যাডেট কলেজে আসছে, সেটা হচ্ছে C1 C2। হ্যাঁ, দেখো ফাইভ 3 2 C1 C2 C3, এটাকে দিয়েছে C1, এটাকে দিয়েছে C2, এটাকে দিয়েছে C3। এটাও চিত্র সব উদ্দীপকের মধ্যেই, যে কোনো একটা ক্যাডেট কলেজ আসছে। দেখো, C2 ধারকের চার্জ নির্ণয় করো। তোমার মেঘলা কোথায়? রুমমেট গেছে, মানে বাড়িতে গেছে নাকি? ফোন নাম্বার নেই? ফোন দাও। কি অবস্থা, পড়তে এসে যাবে কোথায়? নিশ্চয়ই কোথাও যে ফুচকা খাইতে পারছে কারো পরামর্শ। হুম হুম দাও, ফোন দাও। কি কয়? কয় না কিছু? টাইম কত? গ নাম্বার বলছে কি, C2 লেখো, C2 ধারকের চার্জ নির্ণয় করো। ঘ, C2 ও C3 কে শ্রেণীতে সংযোগ করু ও C3 কে শ্রেণীতে সংযোগ করলে সঞ্চিত শক্তি বৃদ্ধি পাবে কি? গাণিতিকভাবে দেখো, এখানে ঘ নাম্বার প্রশ্নটা নিয়ে একটু কথা বলি। বর্তমানে যেভাবে আছে সেইটা সঞ্চিত শক্তি নির্ণয় করতে তোমরা পারবে আশা করি। এই দুইটা কিসে আছে? সমান্তরালে। কি বের হবে? সিপি। এই দুইটাতে কি বের হবে? সিপি মানে কি? C2 প্লাস C3, C2 প্লাস C3, আর সিএস হবে কি? 1/C1 প্লাস 1/CP। এইভাবে সিএস বের হবে, তারপরে সঞ্চিত শক্তি আমরা পাবো।
আর যদি বলছে তিনোটাকেই যদি কিসে নেওয়া হয়, মানে তিনোটাকে, ওই দুইটা নিলে তিনটেই শ্রেণীতে হয়ে যাবে, এই দুইটাও যদি শ্রেণীতে না হয় তাহলে তিনোটাই কি শ্রেণীতে হয়ে যাবে। তা আমরা গ নাম্বার আগে করি। গ নাম্বারে বলছে ঘটনাটা পেজ বাজেস কোন জায়গায়, এইটার চার্জের পরিমাণ নির্ণয় করতে বলছে, বুঝতে পারছো? তো এইটার চার্জের পরিমাণ নির্ণয় করতে গেলে টোটাল বর্তনীর চার্জ নির্ণয় করতে হবে, ঠিক আছে? টোটাল বর্তনীর বিভব আমার জানা আছে, কিন্তু টোটাল বর্তনীর চার্জ কি জানা আছে না। তারপরে এই দুই বিন্দুর বিভব নির্ণয় করা লাগবে। জাস্ট তড়িৎ প্রবাহ, রোধের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ যেভাবে নির্ণয় করা হয়, বিশেষ শাখার রোধের ক্ষেত্রে চার্জটা এরকম নির্ণয় করা হবে, ঠিক আছে? লেখো, আমি একটু লেখাই করাই। লেখো, সম্পূর্ণ বর্তনীর তুল্য ধারকত্ব নির্ণয়। এইভাবে একটু লেখাই করি। সম্পূর্ণ বর্তনীর তুল্য ধারক 1/c সমান 1/c1 প্লাস এটাকে আমরা এইভাবে এটা নেব না, 5p রাখি, নাহলে পরে ঝামেলা করবে। 5 বিট আনসার 2.6 ফ্যারাড। তাহলে আমরা পাইলাম কি, এটা হচ্ছে সম্পূর্ণ বর্তনীর তুল্য ধারকত্ব। এবার লেখো সম্পূর্ণ বর্তনীর চার্জ, এইভাবে লেখা করাইলে তোমরা ভালো বুঝতে পারবা। সম্পূর্ণ বর্তনীর চার্জ নির্ণয়, সি সমান কি কিউ ভাগ ভি, তাহলে কিউ সমান কি সিবি, আর এখানে একটা এস দিয়ে দেব, এই 25 × 10⁻⁶ কুলম্ব বা 2.5 × 10⁻⁵ কুলম্ব লিখতে পারো, বুঝছো? একটু বুঝছো? এইটা কি আসছে সম্পূর্ণ বর্তনীর চার্জ, এইটা কি আসছে সম্পূর্ণ বর্তনীর ধারকত্ব। এখন আমার লাগবে কি C1 C2 এর দুই বিন্দুর বিভব পার্থক্য, ঠিক আছে? দেখো C1 ও C2 এর দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয়। এবি না, উদ্দীপকে দেয়া নাই তো। C2 ও C3, রাইট, C2 ও C3 এর দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয়। সারা বুঝছেন? তাহলে এই সূত্র দিয়েই C সমান Q/V বা V সমান কি Q/C, এখানে কি দেব, C না পুরো CS না CP? বুঝছো? কিন্তু আমি এই দুই বিন্দুর বিভব নির্ণয় করব, সিপি, যেহেতু ওই দুই বিন্দুর বিভব তাদের ধারকত্ব, কারণ ওকে অলরেডি পাস করে এই প্রান্ত চলে আসছে, ও এখন হিসাবের বাইরে চলে গেছে, ঠিক আছে? তাহলে কিউ কত? কিউ হচ্ছে টোটাল বর্তনী, কারণ চার্জ তো এদের মধ্যে দিয়েও যে চার্জ যাইবে, এই দুইজনের মধ্যে চার্জ কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে কিউর মান কত 25 × 10⁻⁶ ভাগ সিপি এর মান ছিল কত 5 × 10⁻⁶। এইবার এইটাকে তুমি রাইট করতে পারো, কত আসছে 5 ভোল্ট। দেখো এখন কি বোঝা যায়, একটা বাস্তব অঙ্কটা চলে আসছে। টোটাল বর্তনীর জন্য 10, আর এই দুজনের মোট ধারকত্ব কত 5, ওর কত 5, তাহলে ওর জন্য 5, ওদের জন্য 5, ঠিক আছে? এইটা হচ্ছে হিসাব। এখন লেখো শুধু C2 এর চার্জ। কিউ সমান কি এইটি CV, একটু আগে যে ভিটা পাইলাম, এখানে হবে সি এর জায়গায় কি হবে 2 হবে, কারণ
শুধু C2 এর চার্জ নির্ণয় করব, যার চার্জ তার মান 3 × 10⁻⁶, কারণ এটা তো 3 × 10⁻⁶, এই ইন্টু ভি এর মান কত আসছিল 5, 3 × 5 1.5 লিখতে পারো, ইন্টু 10⁻⁵ কুলম্ব। হয়ে গেছে। অর্থাৎ অঙ্কটা আমি এমনভাবে করানোর চেষ্টা করছি, এর বাইরে সৃজনশীলে তোমাদের জন্য কঠিন আর আসবে না ইনশাল্লাহ, এতটুকু গ্যারান্টি দিতে পারি। অর্থাৎ ওই যে তোমরা 9-10-এ মনে আছে তড়িৎ প্রবাহ নির্ণয় করতা, ক্ষমতা নির্ণয় করতা, তড়িৎ প্রবাহ পারতা না, শাখার রোধের তড়িৎ প্রবাহ সময় তো আমার কাছে পড়ছে, দেখছি শাখায় রোধের কীভাবে তড়িৎ প্রবাহ নির্ণয় করে এগুলো বোঝা খুব কঠিন, ক্ষমতার কিভাবে নির্ণয় করে এগুলো বুঝতে না তোমরা। আশা করি এটার মাধ্যমে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। এখন ঘ নম্বর সলভ করব। ঘ নম্বর মানে কি, আমি একটু চিত্র রাখি, ঘ নম্বরটা কি বুঝাইছে। এই ঘ নম্বরের যে ভাষাটা ছাড়ছে তা হচ্ছে ভাষাটার এক্সপ্রেশন, চিত্রের এক্সপ্রেশন এইটা। ফাইভ মাইক্রোফ্যারাড, 3 মাইক্রোফ্যারাড, C1 C2 C3, তাহলে হবে তিনোটাই শ্রেণীতে। ও আগের বর্তনীর সঞ্চিত শক্তি তো নির্ণয় করে নিতে হবে, তাই না? আগের বর্তনীর মোট সিএস আসছিল কত? 2.5 ইন্টু 10⁻⁶ ফ্যারাড, তাই না? তাহলে ইউ সমান বর্তমান বর্তনীর এইটার হাফ সিএস ভি স্কোয়ার। ভালোতে আমাদের সারা ছিল না, তো আজকে খবর ছিল 10 স্কোয়ার 1.25 ইন্টু 10⁻⁻4 জুল দেখা যায়, এইটা দেখা যায়। আচ্ছা, এখন আবার তিনটাকে শ্রেণীতে 1/CS সমান 1/C1 1/C2 1/C3, বা এভাবেও করা যেত 1/C1 প্লাস 1/CP। গ থেকে পাই সিপির মান এত, আমাদের গয়ে যাওয়ার দরকার নেই। CS সমান 1/5 1/3 1/2 ইনভার্স। জিরো পয়েন্ট 0.96 মাইক্রোফ্যারাড, 0.96 ইন্টু 10⁻⁶ ফ্যারাড। এই হচ্ছে আমাদের তুলে ধরা। এখন সঞ্চিত শক্তি এখানে বসাবো, আর কিছুই না। 0.96 ইন্টু 10⁻⁶, আর এখানে একটা প্রাইম দিয়ে দিই আলাদা করার জন্য। অ্যান্সার আসবে কত আসছে? 4.8 ইন্টু 10⁻⁵ না -4, কোনটা? 4.8 ইন্টু 10⁻⁵ জুল। আগেরটা হয়েছিল 1.25 ইন্টু 10⁻⁻, এটা হচ্ছে 4.8 ইন্টু 10⁻⁻, তাহলে বৃদ্ধি পাইছে না? এইটা বড় না? হ্যাঁ, পাওয়ারে কিন্তু -4, এইটা বড়, আগেরটা বেশি। হ্যাঁ, তাহলে যেটা বড় সংখ্যা, যেটা বড় সেটা। আরেকটা, এটা তো অবশ্যই কথার কথা, কারণ এখানে দুইটা সমান্তরাল আছে, আর সমান্তরাল তো সঞ্চিত শক্তি বেশিই হবে, সমান্তরালে যেই থাকুক না কেন। এখন যদি এইটা বলে, এইরকম একটা কোশ্চেন করা হয় যে C1 কে C3-র জায়গায় আর C3 কে C1 এর জায়গায় যদি নেওয়া হয়, C1 কে C3, তখন সঞ্চিত শক্তি কিরূপ পরিবর্তন?
মোট কথা ভাষা, ভাষা কিছুই না, তুমি শুধু মাথা দিয়ে চিন্তা করতে পারলেই হলো। সৃজনশীল এমন কোনো গাছের ফল না যেটা তুমি খাইলে তেতো তেতো লাগতে পারে। একটু সহজভাবে, যত সহজভাবে চিন্তা করবো তত সহজভাবে পড়া সম্ভব। হুম হুম যদি বলে পুনর্বিন্যস্ত করে দেখাও তাহলে আঁকতে পারো, আর না আঁকলেও সমস্যা নেই। যেমন আগের যে গাণিতিক প্রবলেমটা ছিল ওইটা ওরা জাস্ট তোমাদের কিভাবে এটা আমরা করিয়ে দেখাইলাম যে এইরকম বুঝাইছে, কিন্তু এটা কোনো না, অনেক কিছু অঙ্কে বলে, কিছু গাণিতিক প্রবলেম বলে এটা করিয়ে দেখাও, ম্যাক্সিমামই বলে করিয়ে মানে করা লাগবে না আর কি, শুধু গাণিতিকটা করলেই হয়। তোমরা ভালো আঁকতে পারো এটা তারা জানে। তো আজকের ক্যাপাসিটর নিয়ে কথা বললাম।